আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম গ্রেফতার। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৩০০ জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হলো সেন্ট্রাল কমান্ড সেন্টার। আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন শফিকুল আলম। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য হতে পারে গণতন্ত্রের সৌন্দর্য, বললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান। সুদহার না বাড়িয়ে আজ সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। থাকতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর সুযোগ। এবং ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানের কারাভোগ, ১০ জনের ছাত্রত্ব বাতিল ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসকে ঘিরে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। এবার বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চয়ন ইসলাম শ্রীপুরের মরহুম খায়রুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬তলা ভবনের ৪তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতরাত ১১:৩০টার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে ৪তলার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়নকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থী ও ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলার পর গাজীপুর সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ডেভিল হান্ট অভিযান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাহমুদ। এই ডেভিল হান্ট অপারেশনে দুদিনে গাজীপুরে ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ এবং গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভানেত্রী আনোয়ারা সরকারকে উত্তরা থেকে বাসন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে, দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এবং যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এমনটি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শয়তান নিধন না হওয়া পর্যন্ত এই ডেভিল হান্ট অপারেশনটি চলবে। এদিকে ঢাকা সহ সারা দেশে শুরু হওয়ার অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১৩০৮ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারা দেশে রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১০৩৪ জনকে। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট একটি অভিযান পরিচালনা করে, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ে সরকার সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নেতাদের দেশের বাইরে পালাতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক ব্রিফিংয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গত বছরের দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং গত ৬ মাসে সরকারের অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতির বিভিন্ন তথ্য কারসাজি করে ভুলভাবে জনগণের সামনে তুলে ধরত। সামগ্রিক জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতির সঠিক তথ্য দেয়া হতো না।
তবে অর্থনীতির সেই খারাপ অবস্থা কাটিয়ে উঠছে অন্তর্বর্তী সরকার। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9% মানে সিঙ্গেল ডিজিটে এসছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। প্রেস সচিব বলেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাচারের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করতে সেসব দেশের সাথে কথা চলছে। ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন যে করে হোক, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় কমান্ড সেন্টার চালুর কথা জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে, এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে, এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে। এছাড়া কোরিয়ান ইপিজেডকে জমি বুঝিয়ে দেয়া, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো, অ্যাসালম গ্রুপের সম্পদ ফ্রিজ করা এবং নগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে বলে মনে করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আপনাদের মধ্যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা কিন্তু সবসময় দেখি আমরা। সাম্প্রতিক রাজনীতি ও জনভাবনা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আলোচক হিসেবে অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 15, 16, 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে আউটবাস, এ সময় তিনি বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দায়ী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশে বিদ্যমান এই যে অস্থিরতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে, হামলা হচ্ছে, এটাকে উনি মিন করেছেন যে এই অরাজকতা, অস্থিরতার জন্য বাংলাদেশের মানুষ তো হাসিনার বক্তব্যকে দায়ী করছে, যে তার বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে উস্কে দিয়েছেন। এবং 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে তাজা রক্ত, তাজা অনুভূতি, সেটা তো এখনো শেষ হয়ে যায়নি। বিগত বছরগুলোতে জামায়াতের উপর নির্যাতন ও অত্যাচারের কথা তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যুদ্ধ অপরাধী বিচারের নামে জামায়াতের অসংখ্য নেতাদের বিনা অপরাধে হত্যা করেছে শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারটা হয়েছে, এটা কোনো বিচার হয়নি, এটা একটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এবং একটি আধিপত্যবাদী বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে সকল খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা এই সমস্ত নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছে। 60, 70, 80, 90, 92, 93 বছর বৃদ্ধকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে মানুষ কেঁদে আকাশ বাতাস কেঁপেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্টদের দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় প্রয়োজন নির্বাচন। ছাত্র জনতার বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একতালে এক লয়ে আজকে সকল দল, সকল মত, সকল শ্রেণীর পেশার মানুষ একটা গণতান্ত্রিক অভিযাত্রায়
আমরা অগ্রগামী হব এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রইল, যেটি মিস্টার গোলাম পারওয়ার বললেন, আপনারা এই বছরের শেষে নির্বাচন দেন বা আগামী বছরের মাঝামাঝি বা মার্চ এপ্রিল যখনই আপনারা নির্বাচন দেন না কেন, আমরা আশা করব অবশ্যই আপনারা একটা এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে প্রত্যেকটি দলকে তাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবার জন্য সুযোগ তৈরি করে দিবেন। 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য হওয়ার আহ্বান জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি আর দেরি না করে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। জনগণ যাকেই ভালোবাসবে তাদের এই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করি। আমরা বিএনপি, জামায়াত বলি এবং দেশের যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, তাদের মধ্যে কিন্তু সম্পর্কের ফাটল আমরা দেখতে চাই না। ওদের কথা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কারাভোগ করেছেন কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান। 5 আগস্টের পর ক্যাম্পাসে ফিরেছেন এই শিক্ষার্থী। 28 মাস কেটেছে আত্মগোপনে থাকার ভয়ঙ্কর স্মৃতির মধ্যে। ছাত্রদের বিক্ষোভের মুখে এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক সহ 10 নেতাকর্মীর ছাত্রত্ব বাতিল ও 3 জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছে তদন্ত কমিটি। খুলনা প্রতিনিধি SM হাবিবের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। 2022 সালের 11 সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর M.A. রশিদ হলের 117 নম্বর রুমের ECE বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমানকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন হলের টর্চার রুমে মাঝরাত পর্যন্ত চালানো হয় শারীরিক নির্যাতন। সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে থানায় সোপর্দ করা হয় তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে করানো হয় মামলা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এরই মধ্যে 51 দিন কারাভোগ ও হুমকির মুখে শিক্ষা জীবনের 2 বছর হারিয়ে যায় জাহিদের। এই ঘটনার সাথে ছাত্রদের পাশাপাশি যে সকল শিক্ষকরা জড়িত এবং কর্মকর্তারা জড়িত তাদের ব্যাপারেও যত শাস্তি নেওয়া হবে তখনই আমরা পুরো সন্তুষ্ট হব এবং শাস্তিটা যখন বাস্তবায়ন হবে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর 10 আগস্ট ক্যাম্পাসে ফিরে আসেন জাহিদুর রহমান। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় 13 ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই সময়ে এটা বুয়েটের আবরারকে যে নির্মমভাবে নির্যাতন করা হয়, অনুরূপ টাইপের নির্যাতন সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তদন্ত কমিটি দীর্ঘ সময় নিয়ে তদন্ত রিপোর্ট সাবমিট করে দোষী ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং একজন ছাত্রের সনদ 5 বছরের জন্য স্থগিত করা হয় এবং 2 জন ছাত্রের সনদ 3 বছরের জন্য স্থগিত করা হয়। গত 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, জাহিদকে ক্ষতিপূরণ প্রদান এবং এসব ঘটনায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচার সহ 4 দফা দাবি পেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। 20 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণের আলটিমেটাম তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অর্থনৈতিক সংকটের মধ্যে সুদহার না বাড়িয়ে আজ সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডক্টর আহসান এইস মনসুরের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মুদ্রানীতি ঘোষণায় থাকতে পারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়ানোর সুযোগ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত 5 মাসে 50 ভিত্তিক পয়েন্ট করে 3 দফা নীতি সুদহার বাড়ানো হয়েছে, বর্তমানে যা 10 ভাগ। তবে এতদিন নীতি সুদহার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, বরং এর প্রভাবে বাজারে সব ধরনের ঋণের সুদহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এবারের মূল মুদ্রানীতি হবে সতর্কতামূলক। এখনই সংকোচমূলক মুদ্রানীতি থেকে সরে আসার সুযোগ নেই। মুদ্রানীতিতে অপরিবর্তিত থাকতে পারে নীতি সুদহার। বড় কোনো পরিবর্তন আসছে না বিনিময় হার ব্যবস্থাপনায়। বাংলাদেশ ব্যাংক 1 বছরের বেশি সময় ধরে একটি সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে এবং এটা মূলত IMF এর যে শর্তগুলো ছিল বা পরামর্শ ছিল সেটা মেনে এটা করা হয়েছে। এবং এই সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ব্যবসা বাণিজ্য অনেকটা সংকুচিত হয়ে গেছে এবং প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটা কিন্তু তলানিতে নেমে এসছে এবং এই মুহূর্তে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ প্রায় 7%, যেটি আসলে গত 20 বছরে আমরা দেখতে পাইনি। তো সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটি নেতিবাচক বার্তা।
পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। ব্যস্ত সময় পার করছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। এবার ফুলের উৎপাদন বেশি, তবে দাম কম বলে জানান তারা। সামনে 3টি দিবস উপলক্ষে ফুলের চাহিদা বৃদ্ধি ও ভালো দাম পাওয়ার আশা তাদের, যেখানে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 100 কোটি টাকা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোর ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা নাভারণ ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। এখানকার উৎপাদিত ফুল গুণগত মানের ও দাম কম হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 70% ফুল সরবরাহ করা হয় সারা দেশে। কেবল বিশেষ দিবসগুলো ঘিরে নয়, বছর জুড়ে এখান থেকে ফুল কিনতে আসেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। গতবার মনে করেন এই ফেব্রুয়ারিতে 16-17 টাকা করে হয়েছে, আর 20 টাকা পর্যন্ত হয়েছে, আর এবার ফেব্রুয়ারিতে এখন 300-400 টাকা করে বিক্রি হচ্ছে। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি মনে করেন আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে ফুল লাগানো, কিন্তু মনে করেন গরম আবহাওয়ার কারণে আমাদের এই ফুলটা আগাম উঠে যাওয়ার কারণে বাজারে ফুল বেচা কিনা খুবই খারাপ অবস্থা। ভাষার মাস ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বেড়েছে ফুলের চাহিদা। পহেলা ফাল্গুন বসন্ত বরণে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্লাডিওলাস এবং গাঁদা, আর বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেচা কেনা বাড়ে গাঁদা ফুলের। এতে ভালো দাম পাবার আশাও করছেন ব্যবসায়ীরা। সব জেলা থেকে এই গদখালি থেকে মাল যায় 64 জেলায়। তাই এবার বছরে আমরা গেল বছরে চেয়ে এবার বছরে আমাদের মনে হচ্ছে যে আরো ভালো মূল্য দাম পাচ্ছি। এবছর বিশেষ 3টি দিবসকে কেন্দ্র করে 100 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির। আগামী বসন্ত ভালোবাসা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আমরা ইতিমধ্যে 100 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। বলি আবহাওয়া না থাকলে, বাজার যদি এইভাবে চলমান থাকে, তাহলে আমরা আশা করছি যে আমাদের 100 কোটি টাকা ফুল এই অঞ্চল থেকে বিক্রি হবে। যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে ফুল চাষ করেন প্রায় 4500 কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর উপকণ্ঠ সাভারের বিরুলিয়ায় আছে এক রহস্যময় দ্বীপ। এই দ্বীপকে ঘিরে রয়েছে নানা গল্প। তুরাগ নদীর পাড়ে বর্ষা মৌসুমে যখন চারিদিকে পানিতে ভরে যায়, তখনও মাথা উঁচিয়ে থাকে এই দ্বীপ। সংস্কার করে দর্শনার্থীদের প্রবেশ সহজ করা গেলে পর্যটন শিল্পে এটি হবে একটি বড় ভূমিকা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, আর জানাচ্ছেন তামান্না জেনিফার। শুকনো মৌসুমে গ্রাম থেকে পায়ে হেঁটেই যাওয়া যায় এই দ্বীপে। বর্ষায় এখানে আসার একমাত্র বাহন নৌকা আর ট্রলার। নয়নাভিরাম ছমছমে রহস্যময় দ্বীপটি সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে। দ্বীপটিতে ছাউনির মতো ছেয়ে আছে একটি বটগাছ। ধারণা করা হয় এই গাছটির বয়স 200 বছরের বেশি। বটগাছের নিচে আছে একটি মন্দির। সেখানে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সময় পূজা করেন। স্থানীয়রা জানান, এই মন্দিরের জায়গায় বহু বছর আগে ডাকাত সর্দারদের আস্তানা ছিল। তাই ডাকাত সর্দার দ্বীপ হিসেবেই স্থানীয়দের কাছে পরিচিত এই স্থানটি। এমন কোন বিজ্ঞ ব্যক্তি নেই এলাকায় যে বলতে পারে যে গাছটা কত বছর পুরাতন। আমরা শুনে আসতেছি অনেক দিন আগে থেকে যে প্রায় 200 বছর হবে। আগে শুনতাম যে কিছু এই ডাকাত সর্দার থাকতো এখানে, কিন্তু ভূত প্রেতের একটা ভয় ছিল। এখন ওরকম নাই কিছু। দ্বীপটি রক্ষায় এর চারপাশের কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও সেটি এখন পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বিরুলিয়া ইউনিয়নে হলো যে সেই উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। তো যদি কোনো আপনার করার জন্য বিউটিফিকেশন এবং হলো যে পর্যটনের বিস্তৃতি গঠনের জন্য যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন বোধ হয় এবং হলো যে পাবলিক ডিমান্ড থাকে, অবশ্যই সেটা হলো যে সৌন্দর্য বর্ধনের জন্য, বিউটিফিকেশনের জন্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করে সেই সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব পর্যায়ক্রমে। পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে রহস্যময় এই দ্বীপে পর্যটকদের আনাগোনা বাড়ানো সহ সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার তাগিদ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলো শত শত কোটি ডলার জালিয়াতি খুঁজে বের করতে সহায়তা করবেন ইলন মাস্ক। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করতে আবারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল বছর নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে পাশে থেকে সব ধরনের সহায়তা করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নির্বাচনে জয়ের পর তাকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এর যথাযথ মূল্যও দিয়েছেন ট্রাম্প। সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন মহাশূন্য বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ সরকারি কোষাগার থেকে অর্থের অপচয় কমাতে চায়। এক্ষেত্রে বন্ধু ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ ও অপ্রয়োজনীয় খরচ কমাতে সহায়তা করবে বলে তার আশা। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি আমরা। আপনারা জানেন, এজন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছি, তিনি সব জালিয়াতি খুঁজে বের করবেন। এদিকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কানাডার পেছনে বছরে তাদের $200 বিলিয়ন ভর্তুকি দিতে হচ্ছে। তাই ট্রুডো দেশকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করতে চান তিনি। চলতি সপ্তাহে কানাডার ব্যবসায়ীদের সাথে আমি একটি বৈঠক করি, যেখানে তারা কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য করার আমার ইচ্ছা বাস্তবতাকে স্বাগত জানিয়েছে। আমার মনে হয় কানাডা 51তম রাষ্ট্র হলে অনেক ভালো হতো, কারণ কানাডার জন্য আমাদের বছরে $200 বিলিয়ন হারাতে হচ্ছে। 3 সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে এরই মধ্যে অনেক নির্বাহী আদেশে সই করেছেন। কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করেছেন শুল্ক। এ নিয়ে তাদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এতে ট্রাম্প প্রশাসনের সাথে প্রতিবেশী দেশগুলোর বিভেদ বাড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দিনী শিক্ষার পুরনো শিক্ষা প্রতিষ্ঠান কাকতিয়া ইরশাদুল উলুম কামিল MA মাদ্রাসা নাগরিক সব সুযোগ সুবিধা দিয়ে দিনী শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা রাখছে এই মাদ্রাসা। রাউজান মূল ক্যাম্পাস ময়দানে মাদ্রাসার 89তম সালানা জলসায় বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামিয়াতুল মুদাসসিরিন মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মুমতাসির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধ কামনা করে দোয়া করেন। কাকতিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়েখ সৈয়দ গাউসুল আজম। এবার পার্টিস খেলার খবর। সেভিয়াকে 4-1 গোলে উড়িয়ে লা লিগায় শিরোপার লড়াইয়ে জমিয়ে রাখল বার্সেলোনা। 23 ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 50, 49 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 48 পয়েন্ট নিয়ে দুই দলের ঘাড়ের নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রবার্ট লেভানদোভস্কি 7 মিনিটে এগিয়ে নেন কাতালানদের। যদিও 1 মিনিটের ব্যবধানে ভার্গাস সেই গোল শোধ দিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি সেভিয়া। 46 মিনিটে ব্যবধান 2-1 করেন লোপেজ। এরপর রাফিনহার গোলে 55 মিনিটে 3-1 ব্যবধানে এগিয়ে যান কাতালানরা। ইকার গার্সিয়া 89 মিনিটে দলের হয়ে চতুর্থ শেষ গোলটিকে এনে দেন। লিভারপুলকে বিদায় করে FA কাপের চতুর্থ রাউন্ডে অঘটনের জন্ম দিয়েছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল প্লিমাউথ। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে 1-0 গোলে হারিয়েছে তারা। 53 মিনিটে পেনাল্টি থেকে প্লিমাউথকে একমাত্র গোলটি এনে দেন রায়ান হার্ডি। দ্বিতীয় সারির দলে নামানো আর্নে স্লটের দল এরপর আর চেষ্টা করেও গোল করতে পারেনি, যদিও একাধিক গোলের সুযোগ তৈরি করেন অলরেড স্ট্রাইকাররা। তবে তাদের হতাশ করেন গোলরক্ষক কনর হ্যাজার্ড। এই হারে লিভারপুলের কোয়াড্রপল বা 4টি শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে গেল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম গ্রেফতার। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৩০০ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হল সেন্ট্রাল কমান্ড সেন্টার। আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন শফিকুল আলম। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য হতে পারে গণতন্ত্রের সৌন্দর্য, বললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান। সুদহার না বাড়িয়ে আজ সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। থাকতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর সুযোগ। এবং ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমানের কারাগার। 10 জনের ছাত্রত্ব বাতিল ও 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।